দর্শক, কারাগারের মধ্যে, জেলের মধ্যে কি ঘটছে আমরা কি সবাই তা জানি? কিসের আহাজারি চলছে কারাগার থেকে কারাগারে? কারাগারে মাঝে মধ্যে এই আওয়ামী লীগ নেতাদের কারো কারো মৃত্যুর খবর শোনা যাচ্ছে, গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এর কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক আমরা নিশ্চিত করে কিছু জানি না। তবে আপনারা সবাই জানেন যে সরকারের পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসেবে আমাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে আমি ছিলাম প্রায় 3.5 মাস। একেবারে খারাপ কিছু হয়নি আমার জন্য। একজন সাংবাদিক হিসেবে নিউজের যথেষ্ট সোর্স আমি পেয়েছি, যথেষ্ট উপাত্ত তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি। আমি যখন অ্যারেস্ট হওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কারাগারে ছিলাম। তখন অনেকের মুখে শুনলাম যে আমি সেখানে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নাকি কেরানীগঞ্জের সাবেক একজন ইউপি চেয়ারম্যান আত্মহত্যা করেছেন। তো কারাগার কর্তৃপক্ষ সেটাকে বলল যে তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। কিন্তু সবাই যেটি আমার কাছে অভিযোগ করলো এবং যারা বিষয়গুলো দেখেছেন নিজের চোখে, তারা জানালেন যে ওই চেয়ারম্যান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কারাগারের অভ্যন্তরে, তার সেলের মধ্যে। কেন আত্মহত্যা করলেন? আত্মহত্যা করলেন এই কারণে যে 5 আগস্ট 2024 পর তিনি আটক হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা যাচ্ছিল, একের পর এক মামলা। এবং এই মামলাগুলোর গতি যে খুব স্বাভাবিক ছিল তা না, কেমন যেন ভয়ঙ্কর একটি অস্বাভাবিক গতিতে চলছিল। যেমন এক মামলা জামিন হয় 2 মাস 2.5 মাস পরে আবার তার বিরুদ্ধে একটি মামলা এলো, আবার জামিন হয়, আবার মামলা এলো। এরকম হতে হতে চরম এক হতাশা থেকে তিনি নিজেকে শেষ করে দিলেন, যেটি আমি শুনতে পেলাম। তো এই যে গায়েবী একের পর এক মামলা আসছে, অজ্ঞাত আসামি হিসেবে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো মামলায়, যেহেতু এক একটা মামলায় হাজার হাজার আসামি, শত শত আসামি। এই মামলাগুলোকে বলা হয় পিডব্লিউ মামলা। আমরা কেস স্টাডি হিসেবে আরো একজনের কথা বলতে পারি। শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র পারভেজ রহমান জন, তার বিরুদ্ধে 2টি মামলা ছিল। 2টি মামলায় অনেক কষ্টে মষ্টে জামিন করানো হলো। 2টি মামলা জামিন হওয়ার পরে আর তো কিছু থাকে না, তাকে আটকে রাখার আর তো কোনো গ্রাউন্ড থাকে না সরকারের বা কর্তৃপক্ষের বা কারাগারের কর্তৃপক্ষের। কিন্তু তাকে 17 দিন আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে 17 দিন আটকে রাখা হলো। সেই 17 দিন কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো মামলা ছিল না। 17 দিন পর তার নামে একটি নতুন মামলা এলো। সেই মামলায় তিনি আবার হাজত খাটতে লাগলেন। এই যে 17 দিন তাকে আটকে রাখা হলো, ধরে নিলাম যে অন্য মামলাগুলো পরবর্তীতে যে মামলা এলো সেগুলোর গ্রাউন্ড কতটা সত্য কতটা মিথ্যা সব বাদ দিয়ে যদি বলি, এই 17 দিন যে কারাগারে আটকে রাখা হলো, কিসের ভিত্তিতে, কোন আইনে, মানবাধিকারের কতটুকু লঙ্ঘন করলে এমন অবস্থা ঘটতে পারে? এই কারণেই এখন কারাগারের ভয়ঙ্কর এক আতঙ্কের নাম পিডব্লিউ, অর্থাৎ পেন্ডিং ওয়ারেন্ট হিসেবে এক একজনের ভাগ্যে নতুন নতুন মামলা জুটছে। তাও কি এক মামলায় অ্যারেস্ট হওয়ার পর যে নতুন কোনো মামলা যাচ্ছে তা না, যখন জামিন হচ্ছে, জামিনের নির্দেশনা আদালতের গেটে যাওয়ার পরই আবার নতুন নতুন মামলা। মানুষজন এক একটা মামলায় 5 লাখ 7 লাখ টাকা খরচ করে জামিন হচ্ছেন, কিন্তু পরবর্তীতে আবারও নতুন কোনো খড়গ এসে চাপছে তাদের মাথার উপরে। বেল বন্ড বা জামিনের আদেশ, আদালতের আদেশ জেল গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ তারা ফোন দিচ্ছেন কাকে?
সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অথবা গোয়েন্দা সংস্থাকে। এই মামলাগুলো কিভাবে আসছে, তাদেরকে অবজারভেশনে রাখা হয়। কি অবজারভেশন? মানে জামিননামা জেল গেটে পৌঁছানোর পরেও আসামিদের নামে নতুন কোনো মামলা আসে কিনা সেই সময়ের জন্য অপেক্ষা জেল কর্তৃপক্ষের। তো ফোন যাচ্ছে থানাতে, ফোন যাচ্ছে গোয়েন্দা সংস্থার কাছে। তখন কি হচ্ছে, কারো কারোর নামে মামলা রেডি হয়ে আছে, খুব দ্রুত গতিতে 2-1 ঘন্টার মধ্যে নতুন মামলা চলে আসছে। আবার কাউকে কাউকে কোন মামলায় জড়ানো যায়, কোন মামলায় দেয়া হয়, এই হিসেব বিবেচনা করতে করতে কয়েকদিন লেগে যাচ্ছে। এবং যদি শোনা যায় যে অভিযোগগুলো তুমুল আকারে উঠেছে, সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সঙ্গে লাখ লাখ টাকার রফা দফা না করলে এমন মামলাও নাকি অনেকে কপালে জুটছে। এবং এদের সবাই যে আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী তা কিন্তু নন। আমি যেমন আগে জানিয়েছি, কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পরে আমি তো এই বিষয়ে 2-1টি কন্টেন্ট করেছি, আপনাদেরকে জানিয়েছি যারা সন্ত্রাসের বিরুদ্ধে আইনে আটক হচ্ছেন অথবা যাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে তাদের সবাই যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তা নয়। অনেক নিরীহ মানুষ, সবজি বিক্রেতা, মুদির দোকানের কর্মচারী বা মালিক, সাধারণ ব্যবসায়ী, তাদের অনেককে এই যে 24-এর গণ আন্দোলন, সেই আন্দোলনের নানান ধরনের মামলায় তাদেরকে ব্যক্তি স্বার্থের জায়গা থেকে অনেকে তাদেরকে এইসব মামলায় জড়িয়ে দিচ্ছে। ধরুন হেদায়েতুল্লাহ সরকার 1.5-2 যুগ আগে, 1-1.5 যুগ আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, রাজনীতি ছেড়েও দিয়েছেন প্রায় 1 যুগ আগে থেকে। তিনি একেবারে নিখাদ একজন ব্যবসায়ী। রাজধানীতে তার একটি ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিক ব্যবসা তিনি পরিচালনা করতেন। 5 আগস্টের পর তার কাছে চাঁদা দাবি করা হলো 10 লাখ টাকা। তিনি দিতে অস্বীকৃতি জানালেন, তাকে আটক করা হলো থানা পুলিশ দিয়ে, সন্ত্রাস বিরোধী আইনে মানে মামলা দিয়ে তাকে আটক করা হলো। হেদায়েতুল্লাহ সরকারের বিরুদ্ধে এই যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো, এরপর আমি থাকতে থাকতে দেখলাম যে তার বিরুদ্ধে একটার পর একটা মামলা আসছে। এমন একটা অবস্থা পৌঁছেছে যে এক এক মামলায় জামিন পেতে 5 থেকে 10 লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3-4 লাখ টাকা খরচ হচ্ছে। মানুষ যাদের কিছু নেই, হয়তো 2-3 শতক সহায় সম্বল হিসেবে ছিল, সেটুকু শেষ সম্বলটুকু বিক্রি করেও জামিন নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখন দেখছে যে একটা পর একটা মামলা আসছে, এখন মানুষ জামিনও করাতে চাইছে না। যারা বন্দী রয়েছেন তারা তাদের পরিবারের সদস্যদের বলছে যে আর আমার জামিন করানো লাগবে না, তার কারণ এই যে টাকাগুলো খরচ হচ্ছে এগুলো তো জলে যাচ্ছে, থাকি দেখি কতদিন থাকতে পারি। আমি এর আগে আপনাদেরকে চুয়াডাঙ্গা দামোদর পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেনের কথা জানিয়েছিলাম। ইসমাইল হোসেনের বয়স 17 বছর। এই বিষয়টি সঙ্গত কারণে আবারও উল্লেখ করছি। তো পুলিশ তাকে দেখালো, মামলার নথিপত্রে বয়স দেখালো 18 বছর। ঢাকা শহরে এসেছিল তার এক চাচার চিকিৎসার জন্য তাকে সহযোগিতা করতে, সঙ্গী হিসেবে এসেছিল। ফার্মগেটে গত 24 সেপ্টেম্বর একটি রেস্টুরেন্টে তারা খাওয়া দাওয়া করছিল। চাচা যখন বিল দিচ্ছে, পিছন থেকে তাকে ধরে নিয়ে পুলিশ চলে গেল, গাড়িতে উঠালো এবং এসএসসি পরীক্ষার্থী, তার আইডি কার্ড অনুযায়ী তার বয়স 17 বছর, পুলিশ দেখালো 18 বছর, যেহেতু সে শিশু কিশোরের মধ্যে পড়ে যায়। এবং তাকে যখন আদালতে তোলা হলো, জামিন মিলল না। এইভাবে বেশ কিছুদিন পরে যখন আদালতের দ্বারস্থ আবারও হওয়া লাগলো তার পরিবারকে, স্কুলের আইডি কার্ড শো করা হলো, ফর্ম ফিল আপের কাগজপত্র শো করা হলো, তখন তাকে পাঠানো হলো শিশু সংশোধনাগারে। এবং সেই মামলা উঠল শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে। সম্ভবত গত বুধবার তার 3য় দফার মতন জামিন আবেদনের জন্য যে শুনানি ছিল, সেখানেও তার জামিন নামঞ্জুর হয়েছে। কোথায় আছি আমরা? 3 বার
একজন শিশু বা কিশোর তার জামিনের জন্য তিনবার আদালতে শরণাপন্ন হয়েও তার জামিন মিলল না। অথচ বিপরীতে আমরা যখন আইন উপদেষ্টার কণ্ঠ থেকে শুনতে পাই বা সরকারের শীর্ষ মহল থেকে শুনতে পাই, প্রকাশ্যে বিভিন্ন সভা সেমিনারে বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা যখন বলেন যে জুলাই আন্দোলনের আসামিদেরকে, বিভিন্ন মামলার আসামিদেরকে যেন বিচার বিবেচনা করে বিচারকরা জামিন দেন, যেন গড়ে সবাইকে জামিন না দেওয়া হয়। জামিন পাওয়াটা তো ফান্ডামেন্টাল রাইটস, কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জামিন তো দূরের কথা, একের পর এক মামলায়, এই যে পিডব্লিউ মামলা এখন রীতিমতো কারাগারের আহাজারিতে পরিণত হয়েছে, আতঙ্কে পরিণত হয়েছে, সেই ধরনের মামলা আসছে। আর রমনামা ব্যবসা চলছে বিপরীতে বিশেষ একটি গোষ্ঠীর। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।